কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ষষ্ঠ দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন তিতুমিরের শিক্ষার্থীরা। চলছে শাটডাউনও। এছাড়া ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছেন তারা। বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী রেলগেট, আমতলী, বাড্ডা, লিংক রোড, গুলশান সড়ক অবরোধ করার কথা জানানো হয়। এর আগে সংশ্লিষ্ট বিষয়ে রবিবার রাতে ৩ দফা দাবি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। ষষ্ঠ দিনের মতো আমরণ অনশনে রয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি আজকে তো ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সব মিলিয়ে কেমন পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ সাথী। আপনি জানেন এবং আমরা সকলেই জানি, সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে তিতুমিরের দিকে, যে তাদের যে টানা যে চলমান কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকেও তারা আমরণ অনশনে আছেন। সেই সাথে শিক্ষার্থীদের একাংশ বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছেন এরই মধ্যে। তবে ঘোষণা অনুযায়ী ১১টার পর থেকে যে শাটডাউন কর্মসূচি ছিল, সেইটা কলেজের ভেতরে কিন্তু কোনো কার্যক্রম চলছে না। তবে অবস্থান কর্মসূচি এবং ব্যারিকেড টু নর্থ সিটি সেটা এখন পর্যন্ত তারা শুরু করেনি। কিছুক্ষণের মতো হয়তো বা শুরু করবেন। আমরা আসলে যদি আন্দোলনকারীদের মুখে শুনতে চাই যে আসলে এই আপনাদের বর্তমান পরিস্থিতি এবং পরবর্তীতে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন বা কি কার্যক্রম রয়েছে। আমাদের বর্তমান পরিস্থিতি, আমাদের এক দফা এক দাবি তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করতে হবে। সেই বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণের লক্ষ্যে আমাদের এখানে 12 জন শিক্ষার্থী টোটালি অনশনে বসেছে। তার মধ্যে 3 জনের অবস্থা খুবই মুমূর্ষ, তারা হাসপাতালে আছে। এটা অবস্থা। আর আন্দোলন অবস্থা আমাদের দাবি মানার আগ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি থাকবে। পাশাপাশি আমাদের যারা অনশন বসে তারাও অনশনের মধ্যে থাকবে। উপদেষ্টা পরিষদের থেকে আপনাদের কোনো মতামত পেয়েছেন কিনা, বা শিক্ষা উপদেষ্টাও তো কথা বলেছেন? উপদেষ্টাদের পক্ষ থেকে আমাদের সাথে আসলে এটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আসলে আমরা বিগত দিনে দেখতাম যখন স্বৈর শাসক বা কিংবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলি থাকতো, তারা মানুষের যৌক্তিক দাবিগুলিকে ইগনোর করে যাইত। কিন্তু আজকে অনেক আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান, যাদের রক্তের উপরে পাড়া দিয়ে আজকে সরকার দাঁড়িয়ে আছে, তাদের উপর আমাদের প্রত্যাশা অনেক ছিল। তারা যে রেসপন্স করা উচিত ছিল অন্তত এই ব্যাপারে, সেই রেসপন্সটা একেবারেই যথেষ্টভাবে উল্লেখ করার মতো না। সাথে আপনি শুনছিলেন যে বর্তমানে কিন্তু যে ছাত্র শিক্ষার্থীরা আছেন, সমন্বয়করা আছেন, নেতৃত্ব দিচ্ছেন সাবেক এবং বর্তমান, তাদের সকলের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ এই আন্দোলনকে সমর্থন করছেন, কেউ আবার করছেন না। তবে যারা আন্দোলনকারী আছেন তাদের একটাই দাবি, আন্দোলন যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ এই জনদুর্ভোগের জন্য দায়ী থাকবে সরকার। সাথী, এই ছিল আমার কাছে। ধন্যবাদ বৃষ্টি। রাজধানীর বাড্ডা ও কোতোয়ালি থানার পৃথক হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি সহ 9 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন। এদিন অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ 7 জনকে 2 দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। এছাড়া রাজধানী কোতোয়ালি থানার মামলায় ঢাকা 7 আসনের সাবেক এমপি সোলাইমান সেলিম এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে 2 দিনের রিমান্ডে দেয় আদালত। একই সাথে এদিন বাড্ডা, মিরপুর, কাফরুল ও কদমতলী থানার একাধিক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামাল সহ 12 জনকে নতুন করে দেখানো হয়েছে। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার 11 আসামিকে ভাঙচুর ও পুলিশের উপর হামলা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। গেল 26শে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। ঘটনার 4 দিন পর আলিফের বাবা 31 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে একটি মামলা এবং আইনজীবীদের উপর হামলার ঘটনায় আলিফের ভাই 116 জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এছাড়া পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে 3টি আলাদা মামলা করা হয়। তবে কোনো মামলায় আসামি করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাসকে। হত্যা মামলা সহ করা 6টি মামলায় এখন পর্যন্ত অর্ধ শতাধিককে গ্রেপ্তার করা হয়েছে।
সনাতন ধর্মের অনুসারীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা আজ। অর্চনা, আচার, বন্দনা করা হচ্ছে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর। দেশের বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। এবার এই হলে ৭৩টি বিভাগ ও ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় সরস্বতী পূজা হচ্ছে। সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানে হল প্রশাসনের মোট ১১টি উপকমিটি কাজ করছে। ঐতিহ্যবাহী জগন্নাথ হলের উপাসনালয়ে ২ দিনব্যাপী এই আয়োজনের মধ্যে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, রক্তদান কর্মসূচি রয়েছে। মা সরস্বতীর কাছে এটাই চাও আমাদের, যে বিদ্যা বুদ্ধিতে যেন সবাই ভালো হয়, সবকিছু মিলিয়ে আর কি যেন ভালো থাকে আমরা। মা, তুমি সর্বক্ষেত্রে আমার সন্তানদের তুমি পাশে থাকো, পাশে দাঁড়াও, ওরা স্মরণ শক্তি দাও, বিদ্যা বুদ্ধি দাও, সমাজে মানুষের যেন মঙ্গল কামনা করতে থাকে। আমি আমার পরীক্ষায় যেন সবসময় ভালো করতে পারি, জীবনে অনেক বড় হই আমি। এদিকে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ভোর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে প্রতিমা স্থাপন, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেবী সরস্বতীর পূজা শুরু হয়। এ সময় অজ্ঞতার অন্ধকার দূর করতে পড়াশোনায় জ্ঞান বিকাশে কল্যাণময় দেবীর কাছে প্রার্থনা করেন। হিন্দু ধর্ম বিশ্বাসে সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। বিদ্যা, জ্ঞান, সঙ্গীত ও শিল্পকলার দেবী সরস্বতীর আশীর্বাদ লাভের জন্য শিক্ষার্থীরা বিশেষ উৎসাহের সঙ্গে এই পূজায় অংশ নেয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি, আলোকসজ্জা করবেন ভক্ত অনুরাগীরা। প্রত্যেক বছরই তো শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। আমাদের মেইনলি মায়ের কাছে চাওয়া, আমাদের বিদ্যা দিক, বুদ্ধি দিক, আমাদের কেরিয়ার সুন্দর হোক, প্লাস সবার মঙ্গল কামনা করুক। মায়ের কাছে এটাই প্রার্থনা যে সকলে যেন বিদ্যায়, বুদ্ধিতে এবং নানা গুণে গুণান্বিত হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি অঞ্জলি দিতে এবং দেবীর কাছে প্রার্থনা করেছি যেন আমি আমার শিক্ষা জীবনে উন্নতি করতে পারি। আমদানি ফলের উপর বাড়তি শুল্ক প্রত্যাহার না করলে ৪ ও ৫ ফেব্রুয়ারি ফলের সরবরাহ সারা দেশে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আমদানিকারকরা। এরপরও দাবি না মানলে ১৩ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সরবরাহ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন ফল আমদানিকারকরা। যেহেতু এটা পচনশীল ফল, আমরা সেজন্য খুব সরকারের কাছে অনুনয় বিনয় করেছি যে আপনারা এটার উপরে সদয় দৃষ্টি দিবেন। ফল রোগীর পত্য, ফল শিশু খাদ্য, আজ শিশুরা ফল খেতে পারতেছে না, সাধারণ মানুষ ফল খেতে পারতেছে না। আমাদের পোর্টে মাল আছে, ডেলিভারি নিতে পারছি না, কন্টেনার গুলো পড়ে আছে। ডেলিভারি নিয়ে আসলে এক একটা কন্টেনারে ৪ থেকে ৫ লক্ষ টাকা লোকসান গন্ত হচ্ছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে বন্যার কবলে অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড অঙ্গরাজ্য। অঞ্চলটি জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বেশ কিছু এলাকায় এখনও অব্যাহত রয়েছে প্রবল বাতাস সহ ভারী বর্ষণ। বেড়ে গেছে স্থানীয় নদীগুলোর পানি, এতে ডুবে গেছে শত শত একর জমি। পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি সহ রাস্তাঘাট, সরিয়ে নেওয়া হয়েছে হাজারো বাসিন্দাকে। কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে ভূমিধস। এর মধ্যে বিদ্যুৎহীন রয়েছে হাজারো বাড়ি। দেশটির আবহাওয়া বিভাগ বলছে অঞ্চলটিতে একটি নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। এর মধ্যে আগামী ২৪ ঘন্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত ৬০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা হওয়ার আশঙ্কা কর্তৃপক্ষের। আকস্মিক এই বন্যায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ১০ ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটার ও সংশ্লিষ্টদের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য দুর্বার রাজশাহীর স্বত্বাধিকারীকে সময় বেঁধে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে পাওনা পরিশোধে ব্যর্থ হলে দুর্বার রাজশাহীর মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সকালে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২রা ফেব্রুয়ারির মধ্যে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পাওনা পরিশোধ করা হবে। ক্রীড়া উপদেষ্টাকে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন শফিকুর রহমান। তবে তা রক্ষা করতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়ে
জিজ্ঞাসাবাদ করে দুর্বার রাজশাহীর মালিককে। অবশেষে নিজের দোষ স্বীকার করে আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে দল সংশ্লিষ্ট সবার পাওনা পরিশোধের ওয়াদা করেন। এবারের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে এই ফ্র্যাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া যাবে বলেও মুচলেকা দেন শফিকুর রহমান।